হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটসিমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি ক্লাস 11 ফিজিক্সের ঘর্ষণ অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। আমাদের যে প্রথম ভিডিও ছিল সেখানে আমরা ঘর্ষণ কি এবং ঘর্ষণের কারণ সম্পর্কে শিখেছিলাম, এবং ফাইনালি আমরা কি শিখেছিলাম যে ঘর্ষণ দুই রকমের হয়, তাই তো? এবার সেই যে দুই রকমের ঘর্ষণ তাদের নিয়ে কি কি বিষয় আমাদের জানার আছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা তাড়াতাড়ি করে দেখে নিই যে আমাদের কি কি শেখার আছে। কিন্তু তার আগে যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা এইরকম বিভিন্ন নলেজেবল কন্টেন্ট একদম ইজিভাবে শিখতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা ঘর্ষণ সম্পর্কে কী কী পড়ার আছে সেগুলো দেখে নিই। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ঘর্ষণের প্রকারভেদ সম্পর্কে, তাই তো? আমরা আগের ভিডিওর লাস্টেই একটু ধারণা নিয়েছিলাম যে আমাদের ঘর্ষণ কত রকমের হয়। ঘর্ষণ আমাদের দুই রকমের হয়। এক হলো আমাদের স্থিত ঘর্ষণ, আরেকটি হলো আমাদের চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণকে আমরা কি বলি? স্থিত ঘর্ষণকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন, আর আমাদের যে চল ঘর্ষণ সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্লাইডিং ফ্রিকশন। ওকে, তাহলে এই যে স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ এই বিষয়টি কি? দেখো, আমাদের যখন কোনো একটি বস্তু কি থাকবে, বস্তু স্থির থাকবে, অর্থাৎ সেটা এখনো গতিশীল অবস্থায় আসেনি, সেটাকে আমরা কি করছি? সেটাকে আমরা গতিশীল অবস্থায় আনার চেষ্টা করছি, তখন তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। তার এক্সাম্পল আমরা কি নিয়েছিলাম? যে আমাদের যে আগের ভিডিও ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের এই একটি বস্তু ছিল, তাই তো? তাহলে এই একটি বস্তু ছিল, এর ওপর কী করছিলাম? এর ওপর আমরা কতগুলো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। এর ওপর আমরা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এই একটি পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করলাম। শুরুতে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করেছিলাম? 2 নিউটন। তারপর আমরা এর ওপর ফোর্স অ্যাপ্লাই করলাম 4 নিউটন। তারপর আমরা এর ওপর ফোর্স অ্যাপ্লাই করলাম হচ্ছে 5 নিউটন, তাই তো? 5 নিউটন, এবং ফাইনালি আমরা 8 নিউটন অ্যাপ্লাই করলাম। যখন আমরা 8 নিউটন অ্যাপ্লাই করলাম তখন কি হয়েছিল? বস্তুটি গতিশীল হয়েছিল। কিন্তু তার আগে আমরা যখন 2 নিউটন অ্যাপ্লাই করছিলাম, 4 নিউটন অ্যাপ্লাই করছিলাম, 5 নিউটন অ্যাপ্লাই করছিলাম, বা এদের মাঝেও ধরো যদি 3 নিউটন অ্যাপ্লাই করি বা 4.5 নিউটন অ্যাপ্লাই করি, সেই সব ক্ষেত্রে কি হচ্ছিল? বস্তুটি কিন্তু গতিশীল অবস্থায় যাচ্ছিল না। কিন্তু এই বস্তুটিকে আমরা কি করছিলাম? গতিশীল করার চেষ্টা তো করছিলাম। তাহলে গতিশীল করার চেষ্টা করছি, তাহলে নিউটনের গতিসূত্র অনুযায়ী এর ওপর যদি একটি নেট বল কাজ করে তাহলে এ কি হয়ে যাওয়া উচিত? এর ক্ষেত্রে বস্তুটি আমাদের গতিশীল অবস্থায় চলে আসা উচিত, কিন্তু এটা কি হচ্ছিল? গতিশীল অবস্থায় আসছিল না। সেটারই কারণ হিসেবে আমরা কি বললাম? যে নিশ্চয়ই এর উপর বিপরীত দিকে একটি ফোর্স এফ ড্যাশ কাজ করছে, যেটা হলো আমাদের ঘর্ষণ বল। তাহলে এই ক্ষেত্রে বস্তুটি কি ছিল? বস্তুটি তো এই ক্ষেত্রে স্থির অবস্থায় ছিল। তাহলে তা সত্ত্বেও এর ওপর যে আমাদের ঘর্ষণ বল এফ ড্যাশ কাজ করছিল, এই ঘর্ষণ বলকে আমরা কি বলি? এই ঘর্ষণ বলকে আমরা বলি স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই যে আমাদের স্থিত ঘর্ষণ, সেটা কি? কোনো একটি বস্তু যদি স্থির অবস্থায় থাকে এবং তাকে যদি আমরা গতিশীল করার চেষ্টা করি, তাহলে সেটা গতিশীল হওয়ার আগের মুহূর্ত অবধি তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। এরপর আমাদের চল ঘর্ষণ। তাহলে চল ঘর্ষণ তোমরা নাম থেকেই বুঝতে পারছো কি নাম? যে আমাদের যে চল ঘর্ষণ সেটা কি হবে? আমাদের এই বস্তুটি, তার উপর যখন আমরা 8 নিউটন বল অ্যাপ্লাই করলাম তখন কি হচ্ছে? তখন বস্তুটি গতিশীল অবস্থায় চলে আসলো, তাই তো? এবার বস্তুটি যদি গতিশীল অবস্থায় চলে আসে তাহলে বস্তুটি গতিশীল অবস্থায় যাচ্ছে। এবার যখন সে গতিশীল অবস্থায় যাচ্ছে তখনও কি হবে? তখনও তো আমাদের এটা এই সারফেসের উপরেই থাকবে। এবার তাহলে এই সারফেসটি কি করবে? এর গতির বিপরীত দিকে, সবসময় মনে রাখবে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল সেটা কি হয়? সেটা কিন্তু গতির বিপরীত দিকে হয়। অর্থাৎ বস্তুটি যখন যেই দিকে যেতে চাইবে তার ঠিক উল্টো দিকে আমাদের সবসময় ঘর্ষণ বল হবে। তাহলে বস্তুটি যখন গতিশীল হয়ে গেছে তাহলে তখনও কি হবে? তার উপর একটি ঘর্ষণ বল কাজ করবে। তাহলে সেই যে ঘর্ষণ বল সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি চল ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। তাহলে চল ঘর্ষণ কি? কোনো একটি বস্তু কোনো একটি তলের ওপর দিয়ে গতিশীল অবস্থায় থাকলে তার ওপর তলটি যে ঘর্ষণ বল প্রয়োগ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি চল ঘর্ষণ। তাহলে আমরা দুই রকমের ঘর্ষণ সম্পর্কে শিখলাম, এক হলো আমাদের স্থিত ঘর্ষণ আর একটি হলো আমাদের চল ঘর্ষণ। এবার এই যে স্থিত ঘর্ষণ ও চল ঘর্ষণ, এগুলো নিয়ে আমাদের আরও কিছু ডিসকাশন আছে। কীরকম ডিসকাশন? যে দেখো,
আমরা কি করছি, আমাদের যে এই বস্তুটি ছিল এই বস্তুটির উপর আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, তাই তো? তাহলে এই বস্তুটির উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, আমরা কি দেখলাম, শুরুতে যখন আমরা 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কি হলো, তখন আমাদের যে এই বস্তুটি সেটা কিন্তু স্থির অবস্থাতেই থাকলো, অর্থাৎ এটাকে আমরা গতিশীল করতে পারলাম না। তারপর কি হচ্ছে, তারপর যখন এটাকে আমরা 4 নিউটন বল অ্যাপ্লাই করলাম তখনও কি হলো, তখনও এটা স্থির অবস্থায় থাকলো, এটাকে আমরা গতিশীল করতে পারলাম না। তারপর কি হচ্ছে, তারপর যখন আমরা 5 নিউটন অ্যাপ্লাই করলাম তখনও কি হচ্ছে, তখনও এটা স্থির অবস্থায় আছে। এবার তোমরা একটি কথা বলো, নিউটনের গতিসূত্র থেকে আমরা কি জানি যে যদি কোনো একটি বস্তুর ওপর বাহ্যিক নেট বল কাজ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে বস্তুটি তার মধ্যে কিন্তু গতিশীল অবস্থার সৃষ্টি হবে, বা সেটা যদি স্থির থাকে সে গতিশীল অবস্থায় আসবে, যদি সে গতিশীল থাকে তাহলে সে স্থির অবস্থায় আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন 2 নিউটন অ্যাপ্লাই করছি বস্তুটির উপর তখন এটা গতিশীল হচ্ছে না, তার মানে কি এর উপর নেট বল শূন্য। তাহলে নেট বল শূন্য তার মানে কি, দেখো আমরা এই দিকে অ্যাপ্লাই করলাম কত, এই দিকে অ্যাপ্লাই করলাম 2 নিউটন আর এই দিকে অ্যাপ্লাই হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ ড্যাশ। তার মানে আমরা বলতে পারি 2 মাইনাস এফ ড্যাশ সেটা ইকুয়াল টু 0, তাই তো? এবং এখান থেকে তাহলে আমরা এফ ড্যাশ ইকুয়াল টু কত পেয়ে যাবো, এফ ড্যাশ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 2 নিউটন। তাহলে এফ ড্যাশের ভ্যালু অর্থাৎ ঘর্ষণ বলের মান সেটা কত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2 নিউটন। তারপর দেখো, তারপর যখন আমরা 4 নিউটন অ্যাপ্লাই করলাম, এবার 2 নিউটনের বদলে আমরা কি করছি, আমরা 4 নিউটন অ্যাপ্লাই করলাম, তখন কি হলো, তখনও তো বস্তুটি স্থির অবস্থায় থাকলো। তার মানে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 4 মাইনাস এফ ড্যাশ সেটা 0, অর্থাৎ এফ ড্যাশ ইকুয়াল টু আমাদের 4 নিউটন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল কত হয়ে গেল, সেটা হয়ে গেল আমাদের 4 নিউটন। আচ্ছা, এই যে ঘর্ষণগুলোর কথা বলছি এগুলো কিন্তু সব স্থিত ঘর্ষণ, কারণ বস্তুটি কি আছে, স্থির অবস্থায় আছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের স্থিত ঘর্ষণের মান কত হয়ে যাচ্ছে, 4 নিউটন। আচ্ছা, ধরে নাও আমাদের 8 নিউটনে গিয়ে কি হয়েছে, 8 নিউটনে গিয়ে তো সেটা গতিশীল এসছে। আমরা এক্সাম্পল হিসেবে বলছি, ধরে নাও 7.5 নিউটন তখনও কি ছিল, তখনও ছিল বস্তুটি স্থির অবস্থায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল কত আসবে, সেটা আসবে 7.5। এবং যেহেতু 8 নিউটনে গিয়ে আমাদের গতিশীল হয়েছে, আমরা এক্সাম্পল নিচ্ছি চলো, যে 7.9 নিউটন বল যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম তখনও কি ছিল, বস্তুটি স্থির ছিল। তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের স্থিত ঘর্ষণ সেটা কত হতো, সেটা হতো 7.9 নিউটন। তাহলে এই ক্ষেত্রে বিষয়টি কি হচ্ছে ভালো করে বোঝো, আমাদের যে এই স্থিত ঘর্ষণের মান সেটা কি হচ্ছে, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? যখন আমরা 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কি হচ্ছে, তখন এটা আমাদের 2 নিউটন স্থিত ঘর্ষণ দিচ্ছে। যখন আমরা 4 নিউটন ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করলাম তখন আমাদের যে এই তল সেটা বা সারফেস সেটা কি হচ্ছে, 4 নিউটন আমাদের এখানে ফ্রিকশন দিচ্ছে। তারপর যখন আমরা 7.5 নিউটন অ্যাপ্লাই করলাম তখন সে কি করছে, তখন সে তার যে ফ্রিকশনের মান, তার যে ঘর্ষণের মান সেটা কিন্তু 7.5 নিউটন দিচ্ছে। এবং ফাইনালি যখন আমরা 7.9 নিউটন অ্যাপ্লাই করলাম তখন কি করছে, তখন সে কি করছে, আমাদের যে ঘর্ষণ বল সেটা 7.9 নিউটন দিচ্ছে। কিন্তু 7.9 নিউটনের থেকে বেশি যখনই আমরা 8 নিউটন অ্যাপ্লাই করে দিচ্ছি তখন কিন্তু আর বস্তুটি স্থির থাকছে না, সে গতিশীল অবস্থায় চলে আসছে। তার মানে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের যে বস্তুটি তার উপর একটি নেট বল কাজ করবে, এবং নেট বল কত কাজ করবে, সেটা হবে যে আমাদের অ্যাপ্লাইড ফোর্স মাইনাস আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই ক্ষেত্রে বিষয়টি বোঝো যে আমাদের যখন বস্তুটি স্থির অবস্থায় থাকে অর্থাৎ স্থিত ঘর্ষণ হয় তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্সের মান সবসময় একই থাকে না, তার মান কি হয়, তার মান সেলফ অ্যাডজাস্টিং বা সক্রিয় নিয়ন্ত্রক হয়। মানে কি, যে সে নিজেকে নিজেই অ্যাডজাস্ট করে নেয়। যখন ধরো 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন যদি ফ্রিকশনাল ফোর্স ও ধরো 7.9 নিউটন দিল, সেটা তো আমাদের দরকার নেই, আমাদের 2 নিউটন দিলেই সেটা যথেষ্ট। সেই জন্য সে তখন কি করবে, 2 নিউটন ফ্রিকশনাল ফোর্স দিবে। তারপর কি করছে, যখন আমরা 5 নিউটন ফোর্স বাইরে থেকে দিচ্ছি তখন সে কি করছে, তখন সে 5 নিউটন ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, কারণ সেটাই যথেষ্ট। তারপর যখন আমরা 7.9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম তখন সে কি করছে, 7.9 নিউটন ফোর্স ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, কারণ সেটাই এখানে থামানোর জন্য যথেষ্ট। কিন্তু এই যে এই তলটি তার কি আছে, তার এই যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল দেওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে। আমাদের কেসে আমরা এক্সাম্পল নিয়েছি যে আমাদের এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কত দিতে পারবে, ম্যাক্সিমাম 7.9 নিউটন স্থিত ঘর্ষণ অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এর থেকে বেশি বল যখনই আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করছি তখন কিন্তু বস্তুটিকে আর স্থির রাখা যাচ্ছে না, সে গতিশীল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম,
সে সর্বোচ্চ 7.9 নিউটন ফ্রিকশনাল ফোর্স দিতে পারবে। এবং এই যে ফ্রিকশনাল ফোর্স সেটা কি হচ্ছে, তার আগে যখন মানে এর থেকে কম ফোর্স যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কিন্তু সেটা সেলফ অ্যাডজাস্টিং হচ্ছে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে। কিন্তু এর থেকে বেশি ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি তখন তো এর কিছু করার নেই, সে 7.9 নিউটনই ফ্রিকশনাল ফোর্স দিবে। কিন্তু আমাদের বাইরে থেকে যেই বলটি দিয়েছে সেটার মান যেহেতু বেশি, সেটা কি করবে, আমাদের একটি নেট বল কাজ করবে এবং এই ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে বস্তুটি কি হয়, বস্তুটি গতিশীল হবে। তাহলে এখানে আমাদের যে মেইন বোঝার বিষয় বা মেইন নোট করার মতো বিষয় সেগুলো কি, আমাদের যে স্থিত ঘর্ষণ, দেখো আমাদের 7.9 পরে সেটা তো আমাদের কি হয়ে যাচ্ছে, গতিশীল অবস্থায় চলে আসছে, তখন সেটা গতিশীল ঘর্ষণ হবে বা আমাদের চল ঘর্ষণ হবে। তাহলে আমাদের স্থিত ঘর্ষণ সেটা কিন্তু একটি সেলফ অ্যাডজাস্টিং বল, অর্থাৎ এটা কি হয়, নিজের মানকে নিজেই কন্ট্রোল করে নেয়, প্রয়োজন অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয়। তারপর কি হচ্ছে, আমাদের এই যে ফ্রিকশনাল ফোর্স বা আমাদের স্থিত ঘর্ষণ তার একটি সর্বোচ্চ মান থাকছে। ওকে, তাহলে এই যে সর্বোচ্চ মান তার কিন্তু আমরা একটি নাম দিয়েছি। কি নাম দিয়েছি, এর নাম দিয়েছি আমরা লিমিটিং ফ্রিকশন, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কি, কোনো একটি বস্তুর ওপর স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তাহলে কোনো একটি তল যদি থাকে তার যে সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের যে সর্বোচ্চ মান সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্রিকশন। তাহলে এই যে লিমিটিং ফ্রিকশন সেটা কি হচ্ছে, সেটা কিন্তু আমাদের স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এরপর মানে আমাদের লিমিটিং ফ্রিকশন তার থেকে যদি আমরা বেশি বল বাইরে থেকে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু বস্তুটি গতিশীল হয়ে যায়। এবার কি দেখা যায় যে বস্তুটি যখন গতিশীল হয়ে যায় তখন আর ঘর্ষণ বলের মান লিমিটিং ফ্রিকশনের সমান কাজ করে না, সেই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কিছুটা কমে যায়। ফর এক্সাম্পল বলো যে 7.6 নিউটন এতখানি কমে যায়, যে এতখানি ঘর্ষণ বল কাজ করতে থাকে। এটা কি, এটা হলো আমাদের চল ঘর্ষণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বস্তুটি যখন গতিশীল করার চেষ্টা করি শুরুতে কি হয়, শুরুতে আমরা এর উপর বলের পরিমাণ বৃদ্ধি করলে আমাদের যে ঘর্ষণের মান সেটাও বৃদ্ধি পায়। কতখানি বৃদ্ধি পাবে, সেটা বৃদ্ধি পাবে সীমাস্থ ঘর্ষণ অবধি। এবার সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি মানের বল যদি আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে এই যে বস্তুটি সেটা গতিশীল অবস্থায় চলে আসে, এবং যখন এটা গতিশীল অবস্থায় চলে আসে তখন আমাদের যে ঘর্ষণ বলের মান সেটা কিছুটা কমে যায় এবং সেটা কি হয়, সীমাস্থ ঘর্ষণ থেকে অল্প কম হয়। এই ক্ষেত্রে কমে যাওয়ার কারণ কি, দেখো শুরুতে যখন সেটাকে আমরা গতিশীল করার চেষ্টা করছি তখন আমাদের যতখানি ফোর্স বাইরে থেকে দিতে হয় বা যতখানি গতিশীল যখন হয়নি তখন যতখানি আমাদের এই অ্যাডহেশন ফোর্সগুলো কাজ করবে, আসঞ্জন বলগুলো কাজ করবে, যখন সেটা গতিশীল হয়ে যাবে তখন কিন্তু এই আসঞ্জন বলের মান কিছুটা কমে যাবে, আর সেই জন্য কি হবে, ফ্রিকশনের মানও কিছুটা কমে যাবে গতিশীল অবস্থায়। তাহলে এই যে বিষয়গুলো আই হোপ যে তোমরা এগুলো নোট করেছো। তাহলে আমরা এখানে তিনটি বিষয় শিখলাম, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আরেকটি হলো চল ঘর্ষণ, আরেকটি হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, যে আমাদের স্থিত ঘর্ষণ সেটা কিন্তু লিমিটিং ফ্রিকশনের আগে সেলফ অ্যাডজাস্টিং হয়, অর্থাৎ যতক্ষণ না এর ম্যাক্সিমাম ভ্যালু আসছে তার আগে অবধি কি হয়, সে নিজেকে সবসময় অ্যাডজাস্ট করতে থাকে প্রয়োজন অনুযায়ী। এবার এই যে আমরা বিষয়গুলো শিখলাম তার উপর বেস করে আমরা এখানে একটি গ্রাফ আঁকা শিখবো। কিসের গ্রাফ, এখানে আমরা গ্রাফ আঁকবো যে আমাদের ঘর্ষণ বল এবং প্রযুক্ত বলের ওপর, যে আমরা কতখানি বল প্রয়োগ করছি এবং আমাদের কতখানি ঘর্ষণ বল হচ্ছে সেটার মধ্যে আমরা একটি গ্রাফ আঁকবো। এবার তাহলে গ্রাফ আঁকার জন্য আমাদের দুটো অক্ষ প্রয়োজন হবে, এই একটি অক্ষ আর এই আরেকটি অক্ষ। এবার তোমরা বলো যে আমাদের যে ঘর্ষণ বল সেটা আমরা কতখানি বল প্রয়োগ করছি তার উপর নির্ভর করে, নাকি আমরা কতখানি বল প্রয়োগ করব সেটা ঘর্ষণ বলের উপর নির্ভর করে? অবশ্যই আমাদের ঘর্ষণ বল সেটা প্রযুক্ত বলের উপর নির্ভর করে, কারণ যত বেশি আমরা বল প্রয়োগ করব আমাদের ঘর্ষণ বলের মান কি হবে, আস্তে আস্তে বাড়বে, এবং যখন সেটা গতিশীল অবস্থায় আসছে তখন কোনো এটা নির্ভর করে না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে অক্ষগুলো কোনটাকে কোন অক্ষ নিব, দেখো আমরা সবসময় যে স্বাধীন রাশি সেটাকে কিনি সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিচ্ছি, এক্স অক্ষ বরাবর আমরা নিচ্ছি অ্যাপ্লাইড ফোর্স, যেটাকে আমরা এফ দিয়ে বোঝাচ্ছি। আর আমাদের যে ওয়াই অক্ষ বরাবর সেখানে আমরা অধীন রাশিকে নিই। তাহলে এখানে আমরা কি নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি ঘর্ষণ বল, যেটাকে আমরা স্মল এফ বা স্মল এফ ড্যাশ দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল কীরকম হয়, দেখো আমাদের এই একটি বস্তু আছে, ঠিক আছে, এর ওপর যখন আমরা কোনো রকম বল প্রয়োগ করে নিই তখন কি কোনো ঘর্ষণ বল থাকবে না, তখন কোনো ঘর্ষণ বল থাকবে না, কারণ এটা স্থির অবস্থায় আছে। ঘর্ষণ বল কখন আসে, যখন এটাকে আমরা গতিশীল করার চেষ্টা করি বা গতিশীল থাকে, তাই তো? তাহলে যখন আমাদের
প্রযুক্ত বল শূন্য তখন ঘর্ষণ বলের মানও শূন্য। এবার এর ওপর আমরা 1 নিউটন অ্যাপ্লাই করলাম, 2 নিউটন অ্যাপ্লাই করলাম, 3 নিউটন অ্যাপ্লাই করলাম, তাহলে তখন কি হবে? প্রথমে যখন 1 নিউটন অ্যাপ্লাই করছি তখন ঘর্ষণ বলও 1 নিউটন, যখন 2 নিউটন অ্যাপ্লাই করছি তখন ঘর্ষণ বলও 2 নিউটন, যখন 3 নিউটন অ্যাপ্লাই করছি তখন ঘর্ষণ বলও 3 নিউটন। এবার এর ক্ষেত্রে সাপোজ আমি সীমাস্থ ঘর্ষণ বলছি 6 নিউটন, তাহলে ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ কত হবে? সেটা হয়ে যাবে আমাদের 6 নিউটন, কারণ এটাই হচ্ছে আমাদের স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, যাকে আমরা কি বলি? সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। এবং এরপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব তখন কি হয়? বস্তুটি গতিশীল চলে আসবে এবং তখন কি দেখা যাবে? আমাদের এই যে ঘর্ষণের মান সেটা একটু কমে যাবে। আমি এক্সাম্পল হিসেবে বলছি 5.8 নিউটন। দেখো এগুলো কিন্তু সব এক্সাম্পল, ওকে? তাহলে এইভাবে বিষয়টি কাজ করে। তাহলে আমরা শুরুতে যখন অল্প ফোর্সের মান বাড়াচ্ছি আমাদের ঘর্ষণ বলের মানও অল্প বৃদ্ধি পাবে, আবার ফোর্সের মান বাড়াচ্ছি আবার ঘর্ষণ বল বৃদ্ধি পাবে, এইভাবে কিছু দূর বৃদ্ধি পেল। এবং বৃদ্ধি পেতে পেতে একসময় কি আসবে? একসময় সর্বোচ্চ মানে আসবে। এবং সর্বোচ্চ মানে আসার পর কি হবে? সর্বোচ্চ মানে আসার পর তো এই ক্ষেত্রে আমরা যদি আরও ফোর্স অ্যাপ্লাই করি তখন কি হবে? তখন বস্তুটি গতিশীল হয়ে যাবে এবং তখন ঘর্ষণের মান কিছুটা কমে যাবে। তাহলে ঘর্ষণের মান কিছুটা কমে গেল এবং তারপর এই যে আমাদের ঘর্ষণ হচ্ছে এটা কি হচ্ছে? আমাদের চল ঘর্ষণ। তাহলে এখানে যদি আমরা মার্ক করি তাহলে আমাদের কি হবে? দেখো আমাদের যে এইটুকু পার্ট, অর্থাৎ আমরা যদি নাম দিই, এটা ধরো ও নাম দিলাম, এটা হচ্ছে এ, আর কি এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এটা সি, ওকে? আর আমাদের যে তাহলে ও এ এটা কি বোঝাবে? এটা বোঝাবে আমাদের স্থিত ঘর্ষণ, তাই তো? কারণ এখন বস্তুটি স্থির অবস্থায় আছে। তারপর যে এ পয়েন্টটি আমাদের কি বোঝাবে? লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ, যে সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে। তারপর আমাদের যে বিসি পার্টটি সেটা কি বোঝাচ্ছে? সেটা আমাদের বোঝাচ্ছে চল ঘর্ষণ, ওকে? তাহলে এইভাবে করে আমরা এই যে কার্ভটি সেটা কিন্তু আঁকতে পারি এবং এই কার্ভ থেকে কিন্তু আমরা সমস্ত বিষয় জেনে যাব। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ নিয়ে ডিটেলে আলোচনা করলাম। আমি আশা করছি যে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথেও একবার শেয়ার করে দেবে, যাতে তারাও এই বিষয়গুলো শিখতে পারে। তোমাদের এখানে কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। Thank you for watching.